আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে দিলের রানী গল্পের ২৪ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ সিসিটিভির ফুটেজ চেক করতে করতে হিয়াকে বলল, গয়নাগুলো কবে রেখেছিলে? কালকের আগের দিন। এরপরে আর কি ওই কাবার্ড খুঁড়েছিলে? না, ওইটার খোলা হয়নি। শ্রাবণ ফুটেজটা ভালো করে খেয়াল করলো। ফুটেজটা টেনে টেনে দেখতে লাগলো। মিনিট ১৫ পরে উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে ভরে হিয়ার কাছে এসে দাঁড়ালো। হিয়াকে সোজা করে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদবে না, আমি দেখছি। তুমি আম্মুকে গিয়ে বলো যে আপনার ছেলে গয়নাগুলো নিয়ে আসছে। কিন্তু গয়না তো নেই, কি করে নিয়ে যাবেন? আমি যেভাবেই নিয়ে যাই, তুমি এখন কান্না থামিয়ে আম্মুর কাছে যাও। হিয়া যেতে চাইল না। শ্রাবণ হিয়াকে দাঁড় করিয়ে চোখ মুছে জোরপূর্বক দরজার বাহিরে পাঠালো। হিয়া যেতে গিয়েও ফিরে এসে শ্রাবণকে ভরে বলল, আমি বলতে পারবো না, আমার ভয় হচ্ছে, আপনি চলুন। শ্রাবণ চোখ গরম করে তাকালো। হিয়া আমতা আমতা করে চলে গেল। এতগুলো গয়না কি করে হারিয়ে গেল না চুরি হলো ওর মাথায় ধরছে না। ও সাবিহা চৌধুরীর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরে ঢোকারও সাহস হচ্ছে না। সাবিহা চৌধুরী হিয়াকে দেখে বললেন, কি হলো, ভিতরে এসো। ওখানে দাঁড়িয়ে কেন? হিয়া ভিতরে ঢুকলো। তৌকির চৌধুরী সোফায় বসে ফোনে কথা বলছেন। হিয়া গিয়ে বিছানায় বসে সাবিহা চৌধুরীকে বলল, মা, গহনার বাক্স আপনার ছেলের কাছে, উনি নিয়ে আসছে। সাবিহা চৌধুরী হেসে বললেন, ও, শ্রাবণ নিয়ে আসছে, ঠিক আছে। আর হ্যাঁ, দেখো তো কোন শাড়িটা পরবো আজকে। হিয়া একটা শাড়ি সিলেক্ট করে বলল, এইটা পরবেন, এইটাই মানাবে, আর আপনি যেটাই পরেন সেটাই ভালো লাগে। এখনো আপনাকে বেশ স্মার্ট লাগে। জানেন, আমার না এক এক সময় তো মনে হয় আপনার বিয়েই হয়নি। হিয়া গড়গড় করে কথাগুলো বলে দিল। সাবিহা চৌধুরী আর তৌকির চৌধুরী দুজনেই কথাগুলো শুনে হতবাক। তৌকির চৌধুরী গলা খাকারি দিয়ে ব্যালকনিতে চলে গেল। হিয়া কপালে ভাঁজ ফেলে আস্তে করে বলল, মা, ভুল কিছু বলে ফেলেছি কি? সাবিহা চৌধুরী ফিক করে হেসে হিয়ার গালে হাত রেখে বললেন, পাগলি একটা। শ্রাবণ রুম থেকে বেরিয়ে রিয়ার রুমে এলো। রিয়া ব্যাগ থেকে জামা কাপড় বের করছিল। শ্রাবণ রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিয়া সোজা হয়ে দাঁড়ালো। শ্রাবণের এভাবে দরজা লাগিয়ে দেওয়া দেখে একটু অবাক হলো বইকি। শ্রাবণ এগিয়ে এসে স্পষ্ট কণ্ঠে বলল, গয়নাগুলো কোথায় রে? রিয়া কপাল কুচকে বলল, কিসের গয়না? শ্রাবণ দাঁত চেপে বলল, নাটক বন্ধ করে ইমিডিয়েট গয়নাগুলো বের করে দে। রিয়া ছলছল চোখে তাকিয়ে রইল। ওর এত নিখুঁতভাবে কাজও যে শ্রাবণ ধরে ফেলবে সেটা অসম্ভব মনে হচ্ছে। গয়নাগুলো ওই সরিয়ে ফেলেছে, সেটা শ্রাবণ কি করে জানলো? ও আর হিয়া তো কালকে রুম থেকে বেরিয়ে যাওয়ার পরেই গিয়েছিল, তাহলে শ্রাবণ জানলো কি করে? শ্রাবণ ফোন বের করে ফুটেজটা দেখায়, যা দেখে রিয়ার লজ্জায় অনুশোচনায় গয়নাগুলো বের করে আনলো। এখন লুকিয়েও কোনো লাভ নেই। শ্রাবণ গয়নার বাক্সটা নিয়ে রিয়াকে বলে গেল, বাড়িতে বিয়ে, তাই কিছু বললাম না, ভেবে নিস না তোকে বাচ্চা বলে ছেড়ে দিব। আগেরবারও মিরাজের সঙ্গে থেকে কি চাল চেলেছিলি ভুলে যাইনি, আর না ভুলে যাব। তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ভালো হয়ে যা। বলে এক সেকেন্ডও দাঁড়ালো না, রুমের দরজা খুলে চলে গেল। অতঃপর সাবিহা চৌধুরীর রুমে এলো। হিয়া শ্রাবণের হাতে গয়নাগুলো দেখে উঠে দাঁড়ালো। শ্রাবণ গয়নাগুলো বিছানায় রেখে তার মাকে বলল, আম্মু, এগুলো আমি অন্য জায়গায় রেখেছিলাম, তাই নিয়ে আসতে দেরি হলো, দেখো তো ঠিক আছে কিনা। সাবিহা চৌধুরী বললেন, ও, তুমি রেখেছিলে, এতে আবার দেখার কি আছে? শ্রাবণ বলল, তবুও দেখে নিও। আর হিয়া, চলো তো, একটা কাজ আছে। হিয়া শ্রাবণের সাথে চলে গেল। রুমের বাহিরে আসতেই হিয়া শ্রাবণকে ধরে আস্তে করে বলল, এগুলো আপনি রেখেছিলেন? উহু, তাহলে যে বললেন মাকে? তা না বলে কি বলতাম? যে চুরি হয়েছিল? না, কিন্তু কোথায় পেলেন এগুলো? পেয়েছি একটা জায়গায়। কোথায় বলুন না। আর জানলেনই বা কি করে? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, বলবো না, তোমাকে বললে আমার প্রথম বউ রাগ করবে। ওই তো বলল গয়নাগুলো কোথায় ছিল। হিয়া রেগে গিয়ে বলল, তাহলে আমার কাছে কি? জান না, আপনার প্রথম বউয়ের কাছে আসতে হবে না আমার কাছে। আর একটু আগে বলেছিলাম না যে সারাদিন কথা বলবো না, আমি সত্যিই কথা বলবো না। শ্রাবণ বলল, তাহলে তখন বললে কেন? তখন বিপদে পড়েছিলাম বলে বলেছি, তা না হলে বলতামই না। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ঠিক আছে, বলো না, বলতেও হবে না। হিয়া গটগট করে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, সত্যিই বলবো না, থাকুন, দেখি কতক্ষণ থাকতে পারেন। হিয়া চলে গেল। শ্রাবণের উত্তর শোনারও অপেক্ষা করল না। ওইদিকে পাশে দাঁড়িয়ে তৌকির চৌধুরী সব শুনলেন। শ্রাবণের কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, কোনো সিরিয়াস বিষয় নিয়ে ঝামেলা হলো নাকি? শ্রাবণ হালকা হেসে বলল, না, দেখবে একটু পরেই এসে কথা বলবে। তৌকির চৌধুরী বললেন, মনে হয় না আসবে। শ্রাবণ বাঁকা হেসে বলল, আরে বেশি না, 10 থেকে 15 মিনিটই দেখো না। তৌকির চৌধুরী কৌতূহল নিয়ে বললেন, বেশ, দেখাই যাক। তৌকির চৌধুরী শ্রাবণকে নিয়ে রুমে ঢুকলেন। সাবিহা চৌধুরী শাড়ি রেখে সব জিনিস গুছিয়ে নিচে চলে গেলেন কাজে। হিয়া রুমে এসে শাড়ি বের করল। দুটো শাড়ির অপশন রয়েছে, একটা গোলাপি আর একটা লাল। আজকে শ্রাবণ আবার সাদা পাঞ্জাবি পরবে। হিয়া দোটানায় পড়ে গেল, কোনটা পরবে? শ্রাবণকে যে জিজ্ঞাসা করবে তাও তো পারবে না। রাগ করে এসে পড়েছিল তখন। এখন কথা বলতে গেলে শ্রাবণই তেরা করে কথা শুনিয়ে দিবে। কিন্তু আরেকদিকে কোন শাড়ি পরবে সেটাও জানা দরকার। যা কথা শোনানোর শোনাবে, পরে দেখা যাবে। আগে এই শাড়ির ঝামেলাটা ঠিক করা দরকার। হিয়া রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ এখন ওর বাবার ঘরেই রয়েছে। হিয়া রুমের দরজার সামনে এসে দাঁড়ালো।
শ্রাবণ ওর বাবার সাথে বসেছিল। হিয়া দরজা ধরে দাঁড়ালো। তৌকির চৌধুরী ওকে খেয়াল করে শ্রাবণকে ইশারা করে ওদিকে তাকাতে বলল। শ্রাবণ হিয়াকে দেখে মুচকি হাসল। তৌকির চৌধুরী মুখে হাসি বিদ্যমান রেখে হিয়াকে বললেন, হিয়া, কিছু বলবে? হিয়া হেসে বলল, না, আসলে ওনাকে। শ্রাবণ উঠে চলে এলো। হিয়া শ্রাবণকে বলল, একটু চলুন তো। শ্রাবণ যেতে যেতে বলল, চলো। হিয়া আগে আগে গেল। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তার বাবার দিকে তাকিয়ে হেসে চলে গেল। বরাবরের মতো তৌকির চৌধুরী ওদের দুজনের বন্ডিং দেখে মুগ্ধ আর দোয়া করলেন এভাবেই যেন সারা জীবন ওদের মাঝে এই ভালোবাসা বেঁচে থাকে। রাত 10টার দিকে নেহাকে নিয়ে সবাই চৌধুরী বাড়িতে এলো। সাবিহা চৌধুরী ছেলের বউকে বরণ করে নিলেন। অন্যদিকে হামিদ শিকদার আর মাহিমা বেগম চলে গিয়েছেন কালকে সকালে আবার হামিদ শিকদারের কোর্টে যেতে হবে বলে। সবাই জোর করল থাকতে, কিন্তু কালকের কাজটা গুরুত্বপূর্ণ থাকায় চলে যেতে হলো তাদেরকে। বিয়ের সব নিয়মকানুন শেষ হওয়ার পরে সাবিহা চৌধুরী কাব্য আর নেহাকে নিয়ে গেলেন ওপরে কাব্যর রুমের সামনে। এদিকে হিয়া রিয়া কাব্যর রুমের সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণ আবার একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হিয়া রিয়ার রুমের পথ আটকিয়ে দাঁড়িয়ে রইল। কাব্য আর নেহা দুজনকেই যেতে দিল না, বলল, বাসর ঘর সাজিয়েছি কষ্ট করে, টাকা না দিলে যেতে দেব না। শ্রাবণ কথা বলা শেষ করে এগিয়ে এলো। এসে সাবিহা চৌধুরী আর কাব্যর পেছনে দাঁড়ালো আর হিয়াকে বলল, তুমি হলে ঘরের মানুষ, ঘরের মানুষকে টাকা দিলেও চলে আবার না দিলেও চলে। হিয়া শ্রাবণের হাত ধরে টেনে নিজের পাশে দাঁড় করালো আর বলল, ঘরের মানুষ বাদ, আজকে আপনি আমার দলে। কাব্য ভ্রু কুচকে বলল, বাব্বা, ভাইয়া দল পাল্টে ফেললে? শ্রাবণ হিয়াকে ধরে হেসে বলল, পাল্টাতেই হলো, তাড়াতাড়ি টাকা বের কর, আজকে আমিও ছাড়ছি না। কাব্য বিড়বিড় করে আওড়ালো, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। শ্রাবণের ডাকে ওর ধ্যান ভাঙল। কিরে, টাকা বের কর। কাব্য বলল, কত ভাবি? হিয়া 2 হাত উঁচু করে ধরে বলল, বেশি না, মাত্র 10,000। কাব্য ওয়ালেট বের করে 10,000 টাকা বের করে হিয়াকে দিয়ে হেসে বলল, ভাবি খুশি তো? খুব খুশি, এবার যাও, আর তোমাদের বাসর রাতের জন্য দোয়া রইল। শ্রাবণ রসিকতা করে বলল, দেবর আর বান্ধবীর জন্য বেশি বেশি দোয়া করো। নেহা বেশ লজ্জা পেল। এরপরে হিয়া দরজা খুলে ওদের ভিতরে যেতে দিল। টুকটাক কথা বলল। নেহা লজ্জায় হিয়াকে ধরে আছে। শ্রাবণ হিয়াকে নিয়ে যাবে, এই সময় নেহা হিয়াকে ধরে মিনমিন করে বলল, আরেকটু থাক না। হিয়া নেহার হাতে হাত রেখে বলল, অনেক রাত হয়েছে, রেস্ট নে তোরা, এখন যাই রে, আর যদি কোনো অসুবিধা হয় বা কিছু লাগে তাহলে জানাস, আমি আছি। নেহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। হিয়া চলে এলো। কাব্য রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসল। নেহা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই আছে। কাব্য হাত বাড়িয়ে বলল, এখানে এসো। নেহা এগিয়ে আসতেই কাব্য ওর হাত টান দিয়ে পাশে বসালো। এদিকে হিয়া রুমে এসে শাড়ি খুলে নর্মাল একটা শাড়ি পরে মেকআপ রিমুভ করছে। শ্রাবণ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো। এরপরে হিয়া ঢুকলো ওয়াশরুমে। শ্রাবণ ততক্ষণে রুমের লাইট নিভিয়ে ল্যাম্প লাইট জ্বালিয়ে বিছানায় এসে বসল। শরীরটা বেশ টায়ার্ড। ফোনটা হাতে নিতেই দেখল চার্জ নেই, তাই চার্জ দিয়ে এসে বসল। হিয়া বেরোলো। হাত মুখ মুছে পানি খেয়ে শ্রাবণের পাশে এসে শুয়ে পড়ল। শ্রাবণ হিয়ার পেটের ওপরে মাথা রেখে শুলো। এরপরে ওপরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। হিয়া শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শ্রাবণ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা ভেবে দেখেছ কি? হিয়া, এই হিয়া, হিয়া, কি হলো, ঘুমিয়ে গেলে নাকি? হিয়ার কোনো উত্তর নেই, বেচারি ঘুমিয়ে গিয়েছে। শ্রাবণ উঠে বসে হিয়ার দিকে তাকালো। হিয়ার কপালে চুমু দিয়ে সোজা হয়ে ল্যাম্প লাইট নেভালো। এরপরে হিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুলো। হিয়ার কপালে, গালে, ঠোঁটে, চোখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলল, আমার ব্যক্তিগত শরবত লালি। সকাল 7টা। হিয়ার ঘুম ভাঙতেই টের পেল অনেক দেরি হয়ে গিয়েছে উঠতে। পরক্ষণেই ফোনটা হাতে নিয়ে দেখল 7:13 বাজে। সত্যিই দেরি হয়ে গিয়েছে। রাতে ভেবেছিল ভোরেই উঠবে, কিন্তু তা আর হলো কই। হিয়ার পাশে আবার শ্রাবণও নেই, যা দেখে মনে মনে ভাবল, কই, প্রতিদিন তো এত আগে ওঠে না, আর উঠলেও জাগিয়ে তোলে, আজ এত আগেই উঠে কোথায় চলে গিয়েছে? একবার ডাকতেও তো পারত। হিয়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরোলো। তখনও দেখল শ্রাবণ আসেনি। হিয়া ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে এসে দেখল নেহা দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে তখন কেউ ছিল না। নেহা হিয়াকে দেখে স্বস্তি ফেলে এগিয়ে এলো।
হিয়া হেসে বলল, বিয়ের পরে সংসার জীবনের প্রথম দিনে অনেক অনেক শুভেচ্ছা বান্ধবী। নেহা হেসে বলল, ধন্যবাদ বান্ধবী। ওহো, ভুলেই গিয়েছিলাম, এখন তো আমরা যা। নেহা হিয়ার হাত ধরে বলল, যা, আগেও যেমন বান্ধবীর মতো থেকেছি এখনো তাই থাকবো। হিয়া আশেপাশে তাকিয়ে রসিকতা করে বলল, তা না হয় থাকবো, তো আমার দেবর রাতে কিরকম ভালোবাসা দিল যে এখনো নিচেই এলো না। নেহা লজ্জা পেয়ে হেসে বলল, যা, তোর মুখে কিচ্ছু আটকায় না। এখন বড় যা হয়েও মজা করতে পারবো, আবার বান্ধবী হিসেবেও। এমন সময় সাবিহা চৌধুরী নামলেন সিঁড়ি দিয়ে। দুজনকে হাসতে দেখে তিনি বললেন, তোমাদের হাসি ঠাট্টায় কি আমাকে নেওয়া যাবে? হিয়া হেসে বলল, উহু, আপনাকে নেওয়া যাবে না, এটা আমাদের পার্সোনাল বিষয় মা, বড়দের বলা যাবে না। সাবিহা চৌধুরী কাছে এসে দাঁড়িয়ে বললেন, তাই নাকি? হিয়া নেহার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, এই যা, সালাম কর। নেহা হিয়ার কথায় সাবিহা চৌধুরীকে সালাম করল। সাবিহা চৌধুরী নেহাকে ধরে বললেন, থাক থাক, সালাম করতে হবে না। সাবিহা চৌধুরী নেহার সাথে টুকটাক কথা বলে কিচেনে চলে গেলেন, সাথে নেহাও গেল। ফাহিমা বেগম একটু পরে আসবে আজকে, আর হিয়া রান্না করার জন্য ফ্রিজ থেকে সবজি বের করছে। একটু পরে কাব্যও নিচে এলো। হিয়া শয়তানি করে কিচেন থেকেই জিজ্ঞাসা করল, ভাইয়া ভালো আছো? বেচারা লজ্জায় শেষ, ঘাড়ে হাত রেখে বলল, ভাবি ভালো। মিনিট 20 পরে ফাহিমা বেগম এলেন। তিনি কিচেনে ঢোকেই হিয়াকে নিয়ে কয়েক কদম দূরে গেলেন। কেউ তেমনভাবে খেয়াল করল না। হিয়া বেশ অবাক হলো, অপরিশে জিজ্ঞাসা করল, আন্টি কিছু বলবেন নাকি? উত্তরে ফাহিমা বেগম বললেন, তোমাকে একটা লোক বাগানে যেতে বলেছে, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। হিয়া নাক মুখ কুচকে বলল, কে সে? উত্তরে ফাহিমা বেগম বললেন, আমি তো চিনতে পারিনি মা, তুমি গিয়ে একটু দেখেই এসো। হিয়া চিন্তিত হয়ে উঠল, ওকে আবার কোন লোক এসে ডাকবে? ও কিচেনে এসে হাতটা ধুয়ে বাড়ির বাইরে চলে গেল। একটু তাড়াহুড়ো করে হেঁটে বাগানে এলো।